এই দেশে হানাদার বাহিনীর দোসরদেরকে, যুদ্ধ অপরাধীদেরকে, যারা আজ পর্যন্ত তাদের অপরাধের দায় স্বীকার করেনি, বাংলাদেশের মানুষের কাছে তারা ক্ষমা চায়নি, সেই অপরাধী গোষ্ঠীর সাথে যারা হাত মিলিয়েছে তাদেরকে বিতাড়নের জন্য যদি আর একটা যুদ্ধ করতে হয়, সে যুদ্ধ রূপ কি হবে? সে যুদ্ধে যার যা কিছু আছে, জাতির পিতা যেভাবে মহান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, একইভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলেন, যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা এই অবৈধ, এই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে রাজপথের আন্দোলনকে বেগবান করো। সারা দেশব্যাপী আমাদের কর্মসূচিটা ছিল কিন্তু ঢাকা কেন্দ্রিক, ঢাকা লকডাউন, আর সারা দেশের মানুষের কাছে আমাদের আহ্বান ছিল এই লকডাউন সকাল সন্ধ্যা কর্মসূচিকে সমর্থন করে জনমত তৈরি করা এবং জনগণের যে অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে তাদের যে অভিমত প্রত্যাখ্যান, এই আদালত, অবৈধ আদালত অগ্রহণযোগ্য প্রত্যাখ্যান করা এবং যত দ্রুত সম্ভব এই দেশের শান্তির জন্য, সম্প্রীতির জন্য এবং স্বস্তির জন্য এই অবৈধ দখলদার সরকারকে বিদায় করা। আপনি সেই কর্মসূচি কিন্তু সর্বাত্মকভাবে আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি মানে চিন্তাই করা যায় না। আমরা ঢাকাবাসীর কাছে আহ্বান রেখেছি, ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ এই লকডাউন কর্মসূচিকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে। এত বাধা বিপত্তি, অত্যাচার, গ্রেপ্তার, গণগ্রেপ্তার, এমনকি আপনার গুম করা হয়েছে, আঘাত করা হয়েছে, মব সন্ত্রাস করা হয়েছে, সারা দেশেই করা হয়েছে। অসংখ্য নেতা কর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনকি নেতা কর্মীদের এবং যারা এই আন্দোলনের সাথে সমর্থন করেছে, আওয়ামী লীগ করে না এ ধরনের মানুষের বাড়িতেও আক্রমণ করা হয়েছে এবং অনেকের স্ত্রী, সন্তান, পরিবারের যারা নির্দোষ তাদেরকেও বাড়ি তল্লাশির নামে তাদেরকে হয়রানি করা হয়েছে, অনেক জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। এরপরও সারা দেশের মানুষের যে অংশগ্রহণ, যে সমর্থন, এরকম সফল কর্মসূচি পালনের জন্য আমি সর্বাগ্রে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সহ সারা দেশের দেশবাসীকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদের এই সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে আগামীর এই গণতান্ত্রিক আন্দোলনে এবং এই অবৈধ দখলদার ইউনূস সরকারের পতনের লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী 4 দিন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি পালনের জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো। আওয়ামী লীগের নেতা কর্মী সহ তৃণমূলের আমাদের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের কাছে আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা বলতে চাই, দেশের সকল প্রগতিশীল মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের কাছে আমাদের আকুল আবেদন, আগামী কর্মসূচিগুলোকে আজকের লকডাউন কর্মসূচির মতো সর্বাত্মকভাবে সমর্থন করবে, এগিয়ে আসবে এবং এই অশুভ শক্তি, দানবীয় শক্তি, লুটেরা, বিদেশি দালাল দোসরদের হাত থেকে বাংলাদেশকে অচিরেই দেশবাসী মুক্ত করবে বলে আমরা আশা করি। কর্মসূচিগুলো আপনার মুখে আমাদের দর্শকরা শুনতে চান। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচি আগামী 4 দিনের জন্য ধারাবাহিকভাবে যে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি দেশবাসীর জন্য, আপনার দর্শক শ্রোতাদের জন্য। গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা সহ খুনি, ফ্যাসিস্ট, অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও আদালত বাতিলের দাবিতে আগামী 14 ও 15 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। 16 এবং 17 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন অর্থাৎ কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীর কাছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ, প্রগতিশীল মানুষ, 14 দলের নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই অবৈধ দখলদার সরকারের অনৈতিক অবৈধ কার্যক্রমকে যারা সমর্থন করে না, যারা এদের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য যে সকল মানুষ প্রতিদিন বিভিন্নভাবে দেশের জন্য কাজ করছে, তাদের প্রতি আমাদের থাকবে, আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা আজকের লকডাউন কর্মসূচির মতো আগামী দিনের 16-17 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে সমর্থন করে এই অবৈধ দখলদার সরকারের বিদায়ের জন্য আপনাদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বিনীত এই আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। লকডাউনের পর শাটডাউন এই নামের কর্মসূচিকে তরুণ প্রজন্ম পছন্দ করে, এর জন্য এই নামগুলো নেওয়া হয়েছে। দেখুন, আমরা সবসময় আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি যেমন পালন করি, তার সেখানে কিন্তু আমরা নতুনত্বকে বেছে নেওয়ার মতো সবসময় আমাদের উদ্যোগ থাকে এবং তরুণদের পছন্দ, তরুণ, নবীন এবং প্রবীণদের অভিজ্ঞতা মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবসময় একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়তে চান, তিনি স্বপ্ন দেখেন এবং আমাদেরকে সেভাবে তিনি দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য, তরুণদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য, প্রজন্মের চাহিদা পূরণের জন্য আওয়ামী লীগকে সবসময় তিনি পরামর্শ দিয়ে থাকেন। সেই জায়গা থেকে আমরা তরুণ প্রজন্মকে আকর্ষণ না, তরুণ প্রজন্মকে বাস্তবমুখী কর্মসূচির সাথে অংশগ্রহণ করার জন্যই আমরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং এর সাথে প্রবীণদেরও অতীতে হরতাল, তারপর অবরোধ, নানা ধরনের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি দেওয়া হতো। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা লকডাউনের মতো কর্মসূচি দিয়ে এটার সাথে মানুষের যে আস্থার সৃষ্টি হয়েছে এই কর্মসূচির প্রতি, এই কর্মসূচির যে মূল থিম যেটা মানুষের কাছে আমরা তুলে ধরেছি, তার প্রতি যে সমর্থন, সেই সমর্থনে কিন্তু মনে হয়েছে সারা দেশে মানুষের ভিতরে একটি জাগরণ, মহা জাগরণের সৃষ্টি হয়েছে। একটি অহিংস শান্তিপূর্ণ কর্মসূচিকে নানাভাবে নানা ধরনের হিংসাত্মক কার্যক্রম করার মধ্য দিয়ে প্রশাসনিক রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করার চেষ্টা করেছে দখলদার এই সরকারের দোসররা, কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা এটাকে সহিংসতায় রূপ দেওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘাড়ে দোষ চাপানোর জন্য অনেক চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণের এই কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি আমরা দেখলাম, গণসংযোগ, যেখানে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা মাত্র তাদের উপর হামলা করা হয় এবং
না, না, তাদেরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, সেই মুহূর্তে গণসংযোগের মতো কর্মসূচি কতটা ঝুঁকিপূর্ণ আপনার নেতা কর্মীদের জন্য? শোনেন, জনগণের সাথে আমাদের সম্পর্ক নিবিড় সম্পর্ক। সেই জনগণকে সচেতন করা, তাদেরকে আরো উদ্বুদ্ধ করা, ঝুঁকিপূর্ণ হওয়ার পরও জনগণ ভিন্ন তো কোনো গণ আন্দোলন সফল হয় না। অনৈতিক সরকারের, অনির্বাচিত সরকারের বিপক্ষে জনগণকে ভিত্তি করে, জনমতকে ভিত্তি করে, জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমরা অহিংস আন্দোলন করি। হ্যাঁ, সেই জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ এখন আর অবশিষ্ট বাংলাদেশে নাই। আমাদের নেতাকর্মীদের চরমভাবে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার, আতঙ্ক, মব সন্ত্রাস সবই যে করতেছে। এর পরও আমাদের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশের সচেতন মানুষরা এই অত্যাচারের হাত থেকে বাঁচতে চায়। তারা মনে করে বাঁচার জন্য আমাদের লড়তে হবে। সে লড়াই যদি মৃত্যু হয়, হয় মৃত্যু, না হয় বিজয়। বিজয় সে কারণে আজকে আমাদের নেতাকর্মীরা অনেক স্যাক্রিফাইস করতেছে, অনেক ঝুঁকি নিয়েই মৃত্যু ভয়কে উপেক্ষা করে গ্রেপ্তার, নির্যাতন, মব সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, হিজবুত তাহরীর যারা দেখেছেন আজকে বিভিন্ন জায়গায় তাণ্ডব করে বেরিয়েছে। তারা যে উন্মত্ততা, সকল উন্মত্ততাকে কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে যে তোমাদের সাথে আমরা নেই, তোমাদের কার্যক্রম অপকর্মের সাথে বাংলাদেশের মানুষ সমর্থন করে না, বরঞ্চ তোমরা এখন যত দ্রুত তোমাদের বিদায় হওয়া উচিত। এটাই কিন্তু পরিষ্কার। তো সেজন্য আমাদের নেতাকর্মীদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং আওয়ামী লীগের নেতা, আপনাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আজকে ঢাকা শহরে একজন নারী আওয়ামী লীগ সন্দেহে তাকে মারধর করা হয়েছে, কেউ বাধা দিতে যায় নাই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে। দেখুন, এটা তো প্রতিদিনের ঘটনা, প্রতি মুহূর্তের ঘটনা। শুধু নারীর কথা কেন বলে, একজন নারীকে তার শ্লীলতাহানি ঘটনা হয়েছে, অসম্মান করা হয়েছে। নারীর প্রতি যে সম্মান, নারীর প্রতি যে মর্যাদা দেওয়ার দায়িত্ব, এটাকে তো আমাদের সকলের এই দায়িত্ব পালন করতে হবে। আজকে নারীর প্রতি আমরা সম্মান দেখাতে পারি না, শিক্ষকের প্রতি আমরা সম্মান দেখাতে পারি না, শিশুদের প্রতি, আমাদের সন্তানদের প্রতি আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার কথা আমরা বেমালুম ভুলে যাই। আজকে আমি দেখেছি একটা শিশু, সে 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে দিয়ে হেঁটে গিয়েছিল, তার ব্যাগের ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু বই পাওয়া গিয়েছে, কাগজ পাওয়া গিয়েছে, সেজন্য তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। এই যদি নিরপরাধ একজন শিশু, একজন ছাত্র, তরুণ, তার কাছ থেকে, সে জাতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, অনির্বাচিত সরকারের কাছ থেকে, তার পেটোয়া বাহিনীর কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে সে কি পেল, আর জাতি কি প্রত্যক্ষ করলো আজকে? তাই এই অবৈধ সরকারের প্রতি মানুষের ঘৃণাবোধ, এই সরকারকে বিদায় জানানোর জন্য মানুষের যে বিবেক যে জাগ্রত হচ্ছে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত, যেভাবে প্রতিবাদ প্রতিরোধের ভাষায় শান্তি অহিংস পথের ভিতর দিয়েই যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণের, এই মহা জাগরণে ভেসে যাবে এবং অনতি বিলম্বে এই অবৈধ দখলদার সরকারের পতন ঘটবে। সেটাই জাতি প্রত্যক্ষ করবে এবং এটা সময়ের ব্যাপার মাত্র। আমি মনে করি, লিটন চৌধুরী নামের একজন লিখেছেন, আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত রাজাকারদের বিরুদ্ধে সকল মুক্তিযুদ্ধ ও জনগণের সাহায্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা সশস্ত্র সংগ্রাম শুরু করা, যাতে এখনই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা যায়? দেখুন, যে এই লেখাটি লিখেছে
যথার্থই বলেছে। এবং একটি দেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই দেশকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশের যুদ্ধ অপরাধী গোষ্ঠী, বাংলাদেশ বিরোধী শক্তি, পাকিস্তানের দোসর, পাকিস্তানের আইএসআই এর এজেন্ট হিসাবে ও পাকিস্তানের আইএসআই এর এজেন্টরা বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে আরেকটি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কারণটা হলো এই দেশে হানাদার বাহিনীর দোসরদেরকে, যুদ্ধ অপরাধীদেরকে, যারা আজ পর্যন্ত তাদের অপরাধের দায় স্বীকার করেনি, বাংলাদেশের মানুষের কাছে তারা ক্ষমা চায়নি, সেই অপরাধী গোষ্ঠীর সাথে যারা হাত মিলিয়েছে তাদেরকে বিতাড়নের জন্য যদি আর একটা যুদ্ধ করতে হয়, সে যুদ্ধ রূপ কি হবে? সে যুদ্ধে যার যা কিছু আছে, জাতির পিতা যেভাবে মহান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, একইভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলেন, যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা এই অবৈধ, এই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে রাজপথের আন্দোলনকে বেগবান করো। জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদেরকে সমর্থন করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, গণতান্ত্রিক মানুষ এবং বাংলাদেশের মানুষ ঐতিহ্য অনুযায়ী, ঐতিহাসিক কারণেই এই সংবিধান বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি যারা অসম্মান করে তাদেরকে বিতাড়ন করার জন্য যে কোনো পথেই আমাদের যেতে হতে পারে। আমরা না চাইলেও দেশে একটি জনযুদ্ধ হবে, দেশে একটি মুক্তিযুদ্ধ হবে, যদি এই অশুভ শক্তি বেশি দিন জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। কারণ দেশের অর্থনীতি, সমাজ, অর্থ, সামাজিক, রাজনৈতিক সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের দরিদ্র, হতদরিদ্র মানুষের, মেহনতি মানুষের, কর্মহীন মানুষের যে মিছিল দিনে দিনে বাড়ছে, আর একদিকে বাংলাদেশে দুর্ভিক্ষর যেভাবে ধাওয়া করে এগিয়ে আসছে, এই সব কিছু থেকে বাঁচতে হলে আজকে ঢাকার কিছু চিত্র, যেমন বায়তুল মোকাররম এলাকা, আরো কয়েকটা এলাকাতে জামাত শিবিরের লোকেরা লাঠি হাতে অপেক্ষায় ছিল তারা আওয়ামী লীগকে প্রতিহত করবে। কি মুক্তিযুদ্ধের নেতৃত্বের দল, সেই দলকে প্রতিহত করতে এভাবে প্রকাশ্যে অপেক্ষা করে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল। এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে বসে তারা দাপিয়ে বেড়াচ্ছে, এবং পৃষ্ঠপোষকতাকারী হলো খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করার দায় এই সরকারকে বহন করতে হবে, এবং এই অসাংবিধানিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহি না, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে দেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ। আমরা সেটা অচিরেই দেখতে পাবো ইনশাল্লাহ। কারণ এদেরকে, এই সন্ত্রাসীদেরকে ব্যবহার করে প্রতিহিংসার এবং যে রাজনীতি, যে অপরাজনীতি, খুনিদের, দুষ্টচক্রের, জঙ্গিদের যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, এর পৃষ্ঠপোষক নিপীড়নের শিকার বাংলাদেশের 17.5 কোটি মানুষ। সুতরাং এদেরকে চিনে রাখতে হবে, এদেরকে আইন অনুযায়ী উপযুক্ত সময় কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, এবং এর প্রধান আসামি হবেন অবৈধ দখলদার এই সরকার প্রধান। আজকে একজন বিচারপতির বাড়িতে ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাটা কারা করতে পারে? এই একই অশুভ শক্তি যারা 5ই আগস্টের যে দানবীয় সন্ত্রাসী কায়দায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য গণভবন আক্রমণ করেছিল, মেটিকুলাসলি ডিজাইন করে যে আক্রমণ করেছিল, অস্ত্র, গোলা বারুদ সহ স্নাইপার আর্মস দিয়ে যারা ঘিরে ফেলেছিল, সেই সন্ত্রাসীরাই আজকে বিচারালয়ে বিচারপতিদেরকে লাঠির ভয় দেখায়। আদালত পাড়ায় যে আদালতে বন্দী, আদালতে
বন্দী রাজবন্দীদেরকে আঘাত করা হয়, আইনজীবীদেরকে পদদলিত করা হয়, এখন বিচারপতিদের পরে বিচারপতিদের মহামান্য বিচারপতিদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়, রাস্তায় হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, সন্ত্রাসের এবং জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এবং এই অভয়ারণ্য থেকে দেশকে বাঁচাতে হবে, এই অঞ্চলকে বাঁচাতে হলে, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, এই অঞ্চলে শান্তি সম্প্রীতি জঙ্গিবাদ মুক্ত করতে হলে, পৃথিবীকে শান্তি স্বস্তির জায়গায় দাঁড় করাবার জন্য আমাদের যে দায়িত্ব, বাংলাদেশের 17.5 কোটি মানুষের যে দায়িত্ব, সে দায়িত্ব হলো অচিরেই অনতি বিলম্বে এই অবৈধ দখলদার সরকারের বিদায় করা। বাউদ্দিন নাসিম, আজকে বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরের মানুষজন ভাঙ্গা এলাকায় যে সমাবেশগুলোতে ছিলেন, প্রচুর সাধারণ মানুষকে দেখা গেছে সেখানে লুঙ্গি পরা লোক, খালি পায়ের লোক। এমন ঢল বাংলাদেশের অন্য এলাকাতে কবে নাগাদ আমরা দেখতে পাবো? শুনুন, আপনি কিন্তু, আমি শুনেছি এর আগেও বলেছেন, শুধু শরীয়তপুর, মাদারীপুর, শিবচর, ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ নয়, এটা কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের সমর্থনের কারণেই কিন্তু পুরো দক্ষিণাঞ্চল, 2টা বিভাগ, এরপরে ঢাকা বিভাগের একটা অংশ এর সাথে কিন্তু সম্পৃক্ত। এবং একইভাবে আমি তো দেখেছি, আমি তো ময়মনসিংহ বিভাগের মানুষদেরও কিন্তু তাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আজকের এই লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য। সেখানেও মানুষ রাস্তায় দাঁড়িয়েছে নানা বাধা বিপত্তির পরে। একইভাবে সিলেট বিভাগের মানুষ, সিলেটের মানুষরাও কিন্তু এই আন্দোলনের সাথে ছিল, বরিশাল বিভাগের মানুষরা, খুলনা বিভাগের অন্যান্য জেলার মানুষেরা বিভিন্নভাবে কিন্তু এই কর্মসূচিকে সমর্থনের জন্য কাজ করেছে। একইভাবে আপনি রংপুর বিভাগ বলেন, রংপুর বিভাগের জেলাগুলো, উপজেলাগুলো, এমনকি চিটাগাং বিভাগের বিভিন্ন জেলাগুলো, উপজেলাগুলোর নেতাকর্মীদের কিন্তু অংশগ্রহণ ছিল, সমর্থন ছিল থাকার কারণেই কিন্তু এই কর্মসূচিকে এত বাধা বিপত্তির পরে এই যে শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণভাবেই কিন্তু আমরা সম্পন্ন করতে পেরেছি। নানা ধরনের উৎপীড়ন ছিল, নানা ধরনের প্রচেষ্টা চালানো হয়েছিল, সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছিল, এবং এই এত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরেও কিন্তু আমরা গণতান্ত্রিক শক্তি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জনগণের যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন, সেটা কিন্তু ব্যক্ত করেছে। এটা হলো রাজনৈতিক কৌশল, এবং রাজনৈতিক কৌশলে আমরা জনগণের সমর্থন যে পেয়েছি সেটা প্রকাশ করা সম্ভব হয়েছে। সুতরাং রাস্তায় মানুষ নেমেছে এবং রাস্তায় সময় আসছে, সময়ের ব্যবধানে যদি সুযোগ পায় মানুষের ঢল নামবে, মানুষের ঢলে লোকে লোকারণ্য হয়ে যাবে, পালাবার পথও এই দখলদার সরকার পাবে না ইনশাল্লাহ। সেজন্য সময় বলে দিবে সেটা কবে। আমার মনে হয় এটা অনেক দিন লাগবে না, এটা খুবই অতি সন্নিকটে সেই জাগরণের যে আওয়াজ ধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, আমরা সেখান থেকে আমরা সেটা বুঝতে পারার চেষ্টা করি, বুঝতে পারি আমাদের অভিজ্ঞতা বলে। ইনশাল্লাহ এই দখলদার ইউনূস সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আপনাকে অনেক ধন্যবাদ বাউদ্দিন নাসিম, আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন সবাইকে কৃতজ্ঞতা। আপনার শেষ আহ্বান আপনি রাখতে পারেন। দেশবাসীর কাছে আমি সম্মানের সাথে শুভেচ্ছা, সালাম এবং মোবারকবাদ জানিয়ে বলতে চাই, আপনারা আগামী 14-15 2 দিন সর্বাত্মক প্রতিবাদ
প্রতিরোধ এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে আপনাদের অনাস্থার চূড়ান্ত প্রস্তুতি নিন এবং 16-17 2 দিন সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের কে পদত্যাগে বাধ্য করুন। দেশে শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের সমর্থন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমরা বিশ্বাস করি আপনারা এগিয়ে আসবেন এবং সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এবং দেশের তৃণমূলের অভাবী হতদরিদ্র মানুষের বেঁচে থাকা, দুবেলা পেট পুরে খাবার তার নিশ্চয়তা আমরা আবার গড়ে তুলব। আবার আমরা আমাদের দেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আরেকটা প্রশ্ন রাখতেই হচ্ছে, আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের, তিনি আপনাকে নাসিম উল্লেখ করে জানতে চাইছেন, একটু বলো কি করে মানুষের ঢল নামবে? নেতারা বিদেশে বসে বললে হবে না, দেশে গিয়ে হাল ধরতে হবে। ধন্যবাদ। উনি খুব ভালো কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন। ওনার কথার সাথে অনেকেই আমাদের নেতাকর্মীদের অনেকেই এই কথাটা বলে এবং তাদের এই মতামতের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমি সম্মান জানাই। কিন্তু আমি বিনয়ের সাথে আমি এ কথাটি দেশবাসীকেই জানাতে চাই, আমার এই বীর মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী সন্তান, ইতিহাসের তাদেরকে মর্যাদা দিবে, এটাই স্বাভাবিক। এবং আমি সেই বীর মুক্তিযোদ্ধার সাথে বলতে চাই, প্রশ্ন নয়, আমি তার সাথে বিনয়ের সাথে বলতে চাই, আমি আমার কথাই বলি, আমি দেশে যেতে চাই, আমার প্রিয় মাতৃভূমিতে, আমার মানুষের কাছে আমি যেতে চাই, থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি রাজনীতির জন্য, অধিকারের জন্য, মানুষের জন্য কথা বলতে চাই। কিন্তু আমি কি আধা ঘন্টার জন্য আমি কি প্রকাশ্যে আসতে পারবো? অথবা আমি যদি আত্মগোপনে থেকে যদি জনতার যে জাগরণ হবে, সে জাগরণের ভিতরে আমি অংশগ্রহণ করতে যাই, সে যাওয়ার পথের সময়টুকু কি আমি পাবো? সেই আজকে কি বাংলাদেশ সে জায়গায় আছে? আজকে জঙ্গিদের কাছে অস্ত্র, 460টি থানা লুণ্ঠন করা হয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুট করা হয়েছে, অস্ত্র, গোলা বারুদ সবকিছু নিয়ে গেছে জঙ্গিরা, সন্ত্রাসীরা। কতগুলো জেলখানা জঙ্গিদেরকে ভেঙে জঙ্গিদেরকে বের করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে, সেখান থেকে রাইফেল, অস্ত্র, গোলা বারুদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তার কয়টি উদ্ধার হয়েছে? হ্যাঁ, এটা আমি জানি। একজন রাজনৈতিক কর্মী অথবা একজন রাজনৈতিক নেতা নিজের জীবন বাঁচাবার জন্য একথা কিভাবে বলে, আমি এটা বুঝেই আমি বলতে চাচ্ছি, দেশের জন্য, দেশের মানুষের জন্য কখনো কখনো কিন্তু আত্মগোপনে যাওয়ার ইতিহাস নতুন নয়। এটা এই উপমহাদেশে আছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশে এ ধরনের ঘটনা দেখেছি, আপনারা দেখেছেন। আমি আপনাদের অভিজ্ঞতার সাথে তাল মিলিয়ে আমি নিজেকে ওই পর্যায়ের নেতা না মনে করলেও আমি বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকতে বললে কিছু করতে পারব। আমি যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যাই, যেখানে বিচার বিভাগের আইন আদালতকে হুমকি দেওয়া হয়, বিচারপতিদেরকে হুমকি দিয়ে বলা হয়, তাদেরকে শোকজ করা হয়, বেল কেন দেওয়া হয়েছে, সেখানে কিভাবে, কিসের উপরে ভিত্তিতে আমরা মাঠে যাব আমাদের প্রিয় সন্তানদের সাথে, আমাদের সহযোদ্ধাদের সাথে? আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধারা যারা আজকে প্রতিটি পদে পদে প্রতিটি মুহূর্তে অসম্মানিত হচ্ছেন, আপনাদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়, সেই দেশ তো অবৈধ দখলদারদের দখলে। আমি আপনাদের সাথে কথায় যুক্তি আছে। বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ সেই জায়গাটা হারিয়েছে। পৃথিবীতে কোথাও বন্দির উপর আদালত এলাকায় হামলা করা হয়
আদালতে আইনজীবীরা জোটবদ্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়, এটা কোনোদিন কোথাও শোনা যায়নি। কাজেই আপনাদের নিরাপদে থাকতে হবে কর্মীদের জন্য, কারণ এই আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য আমরা গ্রেনেড হামলার ঘটনাটা দেখেছিলাম। এবং এই শাসক গোষ্ঠী আজকেও প্রধান উপদেষ্টার ভাষণে উনি আপনাদের সবসময় ফেসিস্ট ফেসিস্ট বলেই যাচ্ছিলেন। সেই পরিস্থিতির জন্য কাজেই আপনার নিরাপদে থাকলে নেতা কর্মীরা অবশ্যই আপনার তাদের কাছে আসবেন। আমি অনেক শুভেচ্ছা, আজকে এখানে শেষ করব।